সুপ্রিয় শিক্ষার্থী, এশিয়া মহাদেশের সর্ববৃহৎ এবং সর্বাধুনিক ট্যাগ সমৃদ্ধ ড্রাইভিং স্কুল বাংলাদেশ ড্রাইভিং ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনি নিশ্চয়ই আমাদের যে কোনো একটা ড্রাইভিং কোর্সে আপনি ভর্তি হয়েছেন, প্রাইভেট কার কোর্সে। আজকের এই ভিডিওতে আমি আপনাকে গাড়ির যে বেসিক কিছু ধারণা, এই বেসিক ধারণাগুলো নিয়ে, বিষয়বস্তুগুলো নিয়ে আলাপ আলোচনা করব, যেন প্র্যাকটিস টাইমটা আপনার সেভ হয় সেজন্য। সো এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেননা আমি আজকে যে বিষয়গুলো দেখাবো আপনাকে, এই বিষয়গুলো মূলত অন্যান্য ড্রাইভিং স্কুলগুলোতে গাড়ির ভিতরে ট্রেনাররা বসে বসে দেখায়। তো এতে করে স্টুডেন্টদের অনেক টাইম ওয়েস্ট হয়। শুধুমাত্র আপনার সময়টা সেভ করার জন্য এবং প্রপারলি সবকিছু বোঝার জন্য এই ভিডিওটা আপনার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো এই ভিডিওটা খুব ভালোভাবে দেখলে গাড়ির ড্রাইভিং এর যে বেসিক বিষয়বস্তুগুলো, এগুলো আপনি খুব ইজিলি বুঝতে পারবেন। তো চলেন আমরা দেরি না করে শুরু করি। গাড়িতে যখন উঠবেন, ওঠার পর আগে সিটটাকে অ্যাডজাস্ট করতে হবে। সিটটাকে অ্যাডজাস্ট করার পরে হাতের কন্ডিশনটা এইরকম হইতে হবে, হাতটা এইভাবে নিচে এসে এই যে এইভাবে উপরে দিয়ে গেছে। যদি আপনি সিটটাকে বেশি পেছনে রাখেন তাহলে হাতটা হয়ে যাবে এরকম সোজা। স্টিয়ারিং ধরার সিস্টেম হচ্ছে এই যে এখানে এই জায়গাটাতে স্টিয়ারিং ধরতে হয় বা হাতটা রাখতে হয় স্টিয়ারিং এর, এইভাবে রাখতে হয়। তো এইভাবে আপনি রাখতে পারেন অথবা এইভাবে রাখতে পারেন। আপনার যখন শেখা কমপ্লিট হয়ে যাবে তখন স্টিয়ারিং আপনার একবার ইজি হয়ে যাবে। তো এখন হচ্ছে হাতটাকে রাখতে হবে এই পজিশনে, হাতটাকে রাখতে হবে এই পজিশনে। রাখতে গেলে এখন সিটটাকে আমি সামনে নিতে হবে। তো সিট অ্যাডজাস্ট করার সিস্টেম কি? সিট অ্যাডজাস্ট করার সিস্টেম হচ্ছে সিটের নিচে এইখানে একটা রড আছে, এটাকে উপরের দিকে টান দিয়ে ধরে সামনে টান দিলে সিটটা সামনে চলে আসবে। আবার যখন পিছনে নেবেন, এটাকে উপরের দিকে টান দিয়ে ধরে পিছনে চলে যাবে। এখন আমি আমার মতো পরিমাণ মতো করে সিটটাকে আমি সামনে দেব। আচ্ছা, এই যে পিছনের যে হেলনিটা দেখতেছেন, এই যে আমি কাঁধ রাখলাম, ঘাড় রাখলাম, এই হেলনিটাকে অ্যাডজাস্ট করার সিস্টেম হচ্ছে এখানে। এই যে এইটাকে টান দিয়ে ধরে আপনি যদি দেন, এটা ইজি একবারে পিছনে চলে যাবে। আবার এটাকে উপরের দিকে টান দিয়ে ধরে আপনি যদি এটা টানলে উপরের দিকে চলে আসবে। এইটা হচ্ছে পিছনের কাঁধটাকে পিছনে শোয়ানোর জন্য এবং সামনে আনার জন্য। এই যে এটা দেখতেছেন, এটা হচ্ছে সিট উপরে উঠানো এবং নিচে নামানোর জন্য এই জিনিসটা ব্যবহার করা হয়। গাড়িতে ওঠার পরে সিটটাকে অ্যাডজাস্ট করার পরে আপনাকে সিট বেল্ট লাগাতে হবে। সিট বেল্ট লাগানোর জন্য আপনার এই বাম হাতটাকে এইখানে আনতে হবে। এই যে সিট বেল্টটা এইখানে থাকে, বাম হাতটাকে এইখানে আনতে হবে। এইখানে এনে এই লকটাকে আপনি ধরতে হবে, ধরে এটাকে টান দিয়ে এই সামনে আনতে হবে। আনার পরে ডান হাতে এই সিট বেল্টটাকে টান দিয়ে আরও আনতে হবে। আনার পরে এই লকটার ভিতরে পুশ করে লাগাতে হবে। এখন সিট বেল্ট ওপেন করবেন কিভাবে? ওপেন করার সিস্টেম হচ্ছে এটা চাপ দিয়ে এটাকে প্রেস করলে সিট বেল্ট ওপেন হয়ে যাবে। এই যে ওপেন হয়ে গেল। এইটাকে বলা হচ্ছে স্টিয়ারিং হুইল। এটা হচ্ছে স্টিয়ারিং হুইল। গাড়ির হর্ন বাজানোর জন্য মূলত এই অংশটা ইউজ করা হয়। এই যে হর্ন বাজানোর জন্য এই অংশটা, যেমন এই যে দেখেন একটা টেস্ট, এই যে হর্ন, এই যে এখানে হর্ন, এই যে উপরে দিলে এই জায়গাগুলো হচ্ছে হর্ন। এটা হচ্ছে গাড়ির চাবি। আমরা যখন গাড়ি থেকে নামার পরে এই যে এই লক বাটনটাতে চাপ দিলে দরজাটা লক হয়, আর এখানে আনলক আছে, এটাতে দিলে হচ্ছে দরজাগুলো আনলক হয়। চাবিটা ঢুকাইতে হয়। এই যে চাবির সুইচ হচ্ছে এখানে। অনেক আধুনিক গাড়িগুলাতে পুশ সিস্টেম থাকে। তো পুশ স্টার্ট যেগুলা, ওইগুলাতে হচ্ছে এখানে পুশ থাকে বা এখানে থাকে, পুশ করলে ওইগুলা স্টার্ট হয়। আর এটা হচ্ছে চাবি সিস্টেম। এটাতে হচ্ছে চাবিটা ঢুকাইলাম। চাবিটা ঢুকানোর পরে দেখেন চাবির অনেকগুলা স্টেপ আছে। এই মুহূর্তে যেটা আছে এটা হচ্ছে লক অবস্থায় আছে। এইটা যেটা দিলাম, এটা দেওয়াতে যেটা হলো গাড়ির যেই ড্যাশবোর্ড এবং ডিভিডি সিস্টেমগুলা, এগুলা অন হইল। পরের যে সিস্টেমটা, এটা দিতে ড্যাশবোর্ডে দেখেন সবগুলা লাইট জ্বললো ড্যাশবোর্ডের। আমি আবার দেখাচ্ছি কিভাবে আসে লাইটগুলা। এই ড্যাশবোর্ডটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে কোনো প্রকার গাড়ি যখন স্টার্ট করবেন, স্টার্ট করার পরে কোনো প্রকার কোনো বাতি জ্বলবে না। আমি গাড়িটাকে স্টার্ট করলাম, দেখেন স্টার্ট কিভাবে করতে হয়। স্টার্ট করার জন্য পায়ে কোথাও কোনো জায়গায় সুইচ চাপতে হবে না, শুধুমাত্র চাবিটা চাপ দিলেই গাড়িটা স্টার্ট হয়ে যাবে। এই যে গাড়িটা স্টার্ট হয়ে গেছে, একটু চাপ দিয়ে ধরছি, স্টার্ট হয়ে গেছে। ছেড়ে দেওয়ার পরে চাবিটা আবার তার নিজের জায়গায় চলে আসলো। আসার পরে দেখেন তো একটু ড্যাশবোর্ডে দেখেন কোনো বাতি জ্বলতেছে না, মানে সবগুলো বাতি নিভে গেছে, কিন্তু হাতে গোনা কয়েকটা বাতি আছে। এই বাতিগুলা কি? এই বাতিগুলো হচ্ছে একটা, এই যে দরজা খোলা আছে, দেখেন সামনের দিকে দরজা খোলা আছে। এই যে দরজা খোলার যে বাতিটা, সেইটা এখানে দেখাচ্ছে। দরজা যে খোলা, দরজা খোলার বাতিটা দেখাচ্ছে। আমি এখন দরজাটা বন্ধ করি, দেখেন বন্ধ করলে দরজার যে বাতিটা, সেই বাতিটা নিভে যাবে। এই যে নিভে গেছে। এখন একটা বাতি জ্বলতেছে, হ্যান্ড ব্রেক। এই যে এই বাতিটা দেখতেছেন, এই বাতিটা হচ্ছে হ্যান্ড ব্রেকের। হ্যান্ড ব্রেকটা আমি উঠাই রাখছি। হ্যান্ড ব্রেকটা আমি নামাইলে দেখবেন হ্যান্ড ব্রেকের বাতি চলে যাবে।
চলে গেছে। এই যে এইখানে একটা বাতি জ্বলতেছে, এই বাতিটা হচ্ছে মূলত গাড়ির যে ইঞ্জিন, আমরা গাড়িটা হচ্ছে সিএনজি বা এলপিজি করার পরে যখন গাড়ির যে মেইন ওয়ারিং গুলা কাটা হয়, ওয়ারিং গুলা কাটা হলে এই ইঞ্জিন বাতিটা জ্বলতে থাকে। আর এই যে এই বাতিটা দেখতেছেন, এটা হচ্ছে মূলত আমার গাড়ির যে সিট বেল্ট, সেই সিট বেল্টের বাতি জ্বলতেছে নিভতেছে, কারণ আমি যখন ভিডিওটা শুট করতেছি তখন আমার সিট বেল্ট লাগানো নাই। তো আমি একটু সিট বেল্টটা লাগাই, আপনি দেখেন আমি সিট বেল্ট লাগাইছি, লাগানোর পরে দেখেন সিট বেল্টের যে বাতিটা, সেই বাতিটা নিভে গেছে। তো এইটা হচ্ছে মূলত গাড়ির যেই ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ড বলা হয় এইটাকে। আপনার গাড়িতে যদি কোনো প্রবলেম থাকে তাইলে এই ড্যাশবোর্ডের মধ্যে দেখবেন বাতি জ্বলে উঠবে। যদি বাতি জ্বলে ওঠে তখন বুঝবেন যে আপনার গাড়িতে কোনো না কোনো একটা প্রবলেম হয়েছে, সেই প্রবলেমের জন্যই ড্যাশবোর্ডের এই বাতিটা। তো আমি সিট বেল্টটা ভিডিও করার সাথে খুলতেছি, খোলার সাথে সাথে দেখেন সিট বেল্টের বাতিটা আবার জ্বলে উঠছে। এই যে এই অংশটা দেখতেছেন, এটা হচ্ছে আমার যেই গাড়ির স্টিয়ারিং হুইল আছে, আমি যেই সিটটাতে ড্রাইভার সিটে বসে আছি, ড্রাইভার সিটের পাশে এই যে এই সুইচগুলো দেখতেছেন, এই সুইচগুলো হচ্ছে মূলত গাড়ির যেই দরজা এবং জানালার এগুলার পাওয়ার সিস্টেম। পাওয়ার সিস্টেমটা কি দেখেন, আমি এই যে এইটা এই দুইটা সুইচ হচ্ছে সামনের দুই দরজার জন্য, আর পিছনের দুইটা হচ্ছে পিছনের দুই দরজা বা জানালার জন্য। তো এই যে এই সুইচটা যখন আমি উপরের দিকে দিলে দেখবেন আমার যে জানালার গ্লাসটা, এই যে জানালার গ্লাসটা উপরের দিকে উঠে গেল, জানালাটা ক্লোজ হয়ে গেল। আবার যখন এই সুইচটা আমি নিচের দিকে নিচের দিকে দিলে দেখেন এই যে সুইচটা আবার জানালার ইয়েটা আবার গ্লাসটা নেমে গেল। এই জিনিসটা কি, এই যে এই ছোট ছোট যে বুতাম দেখাচ্ছে, একটা তালা দেখাচ্ছে, একটা ছোট বুতাম দেখাচ্ছে, এটা মূলত উঠে গেছে। এখানে লক দেখাচ্ছে, লক আর আনলক। লক আনলক হচ্ছে এই যে আমার যে গাড়ির দরজাগুলা লক করার সিস্টেম, এই যে লক হয়ে গেল। আবার আমি যখন এই সুইচটাতে চাপ দেবো দেখবেন এটা আনলক হয়ে যাবে। এই যে দরজা লক আনলক করার জন্য এটা দিয়ে হচ্ছে মূলত 4টা দরজা লক করা যায়, আর এটা দিয়ে আনলক করা যায়। এই সুইচটা কি, এই সুইচটা হচ্ছে মূলত গাড়ির যেই জানালাগুলা, সবগুলো জানালা, এই জানালাগুলা দেখবেন অনেক সময় বাচ্চারা উঠলে বা পিছনে যদি প্যাসেঞ্জার ওঠার পরে গাড়ির গ্লাস উঠানো নামানো শুরু করে দেয়। তো উঠানো নামানো শুরু করে দিলে আমি যদি এই সুইচটা চাপ দিয়ে রাখি, এই সুইচটা চাপ দিয়ে হচ্ছে গাড়ির যেই এই সুইচটা যখন আমি চাপ দেওয়ার পরে গাড়ির যেই সবগুলা, এই যে এই সুইচটা যখন আমি চাপ দিলে কি হলো, গাড়ির সবগুলা জানালা মানে যেই গ্লাসগুলো ক্লোজ হয়ে গেল। ক্লোজ হয়ে যাওয়ার পরে কি হলো দেখেন, আমি যখন এখানে এই যে গ্লাসটা চাপতেছি, চাপার ফলে কি হচ্ছে, গ্লাসটা কিন্তু উঠতেছে না। কিন্তু আমি যখন এটাকে আনলক করে দেব, আনলক করার পরে দেখবেন অন্যান্য যেই জানালাগুলো আছে, ওই জানালাগুলা কি করা যাবে, এই যে গ্লাসগুলা ওঠানো যাবে আবার নামানো যাবে। এই যে এই সুইচটা কি মূলত, আমি তো এখান দিয়ে লক করে দিলাম দরজাটাকে লক করে দেওয়ার পরে এটা দিয়ে কিন্তু এখন আর খোলা যাবে না। তো এই জানালাটা খোলার জন্য কি করতে হবে, এই সুইচটাকে এইভাবে দিয়ে দেন যদি আমি ধাক্কা দিই, দরজা ওপেন হয়ে যাবে। আবার দেখেন টান দিলাম, ক্লোজ হয়ে গেল। দরজা ক্লোজ করার জন্য মূলত এই জায়গাটাতে ধরে দরজা ক্লোজ করতে হয়। যদিও জিনিসটা একেবারে আলোচনা করার বিষয়বস্তু না, এরপরেও করতেছি, কারণ অনেকেই আছেন আপনারা যারা একেবারেই ফার্স্ট মানে জীবনের প্রয়োজনে বা ক্যারিয়ারের প্রয়োজনে ড্রাইভিং শিখতে আসছেন, সেই কারণেই মূলত এই বিষয়গুলো আপনাদেরকে দেখানো। তো এটা দিয়ে এখন আবার আমি যেভাবে দরজাটাকে ক্লোজ করে দিলাম, লক করে দিলাম। এরপরে আসেন আমরা একটু এসির ভেন্ট নিয়ে আলাপ আলোচনা করি। এগুলোকে বলা হয় এসি ভেন্টিলেটর, মানে এসির যে জানালা, উইন্ডো, এগুলো হচ্ছে মূলত এসির ভেন্ট। এই যে এইখানে দেখতেছেন ক্রস, এই ক্রস দিয়ে বোঝাচ্ছে হচ্ছে যদি এই ক্রসের মধ্যে থাকে তাহলে এটার ভিতর দিয়ে এসির বাতাস বের হবে না, আর যদি এটা এদিকে থাকে তার মানে বাতাস প্রবাহিত হচ্ছে, বাতাস আপনার শরীরে লাগবে। এইটাকে বলা হচ্ছে ইন্ডিকেটর সুইচ বলা হয় এটাকে। আমি যখন গাড়িটাকে ডান দিকে মুভ করব তখন এই ইন্ডিকেটরটা নিচের দিকে নামাইলে কি হয়, এই যে দেখেন ডান দিকের বাতিটা জ্বলতেছে। এই সুইচটাকে আমি যখন উপরের দিকে উঠাবো তার মানে হচ্ছে বাম দিকে যাব আমি, দ্যাট মিন্স বাম দিকের ইন্ডিকেটর সুইচটা জ্বলতেছে। সো ভিউয়ার্স, এই সুইচটাকে বলা হচ্ছে ইমার্জেন্সি সুইচ। এই ইমার্জেন্সি সুইচটার মানে হচ্ছে আমরা যখন গাড়িটা একটা 4 রাস্তার মোড় দিয়ে মানে একবার সোজা যাব অথবা রাস্তার মধ্যে কোনো বিপদ হয়, তখন আমরা এই সুইচটা অন করি। এই সুইচটা অন করলে যেটা হয়, গাড়ির ভিতরে দেখবেন এই যে এইদিকে এই সুইচটা এইভাবে জ্বলতে থাকবে এবং বাইরে দিয়ে হচ্ছে গাড়ির চতুর্দিকের সবগুলা লাইট জ্বলতে থাকবে। তো এটা হচ্ছে ইমার্জেন্সি ক্ষেত্রে, আমরা যদি কোনো জরুরি অবস্থা হয়, গাড়ির ভিতরে কোনো সমস্যা হয়, মাঝ রাস্তার টায়ার ব্লাস্ট হয় বা অন্য যে কোনো সমস্যায় আমরা এই সুইচটা ইউজ করি এবং এই সুইচটা চেপে আবার এটাকে কাজ শেষে বন্ধ করে দিই। এটা হচ্ছে একটা অটো ট্রান্সমিশনের গাড়ি। অটো ট্রান্সমিশনের গাড়িতে ডান পায়ের মধ্যে শুধুমাত্র 2টা সুইচ থাকে, এটাকে বলা হয় অ্যাক্সেলেটর
আর এইটাকে বলা হয় ব্রেক। এটা অ্যাক্সেলেটর, ডান দিকেরটা অ্যাক্সেলেটর আর বাম দিকেরটা হচ্ছে ব্রেক প্যাডেল। এটা হচ্ছে মূলত হ্যান্ড ব্রেক। হ্যান্ড ব্রেকটা এখন এই মুহূর্তে উপরের দিকে ওঠানো অবস্থা আছে, দ্যাট মিনস হ্যান্ড ব্রেকটা এখন লক আছে। আর হ্যান্ড ব্রেক ছাড়ার সিস্টেম হচ্ছে এই ছোট্ট সুইচটাকে চাপ দিয়ে ধরে একটু উপরের দিকে আলগিয়ে দিয়ে ধরতে হবে, চাপ দিয়ে ধরে এরপরে হ্যান্ড ব্রেক নামাইতে হয়। আর হ্যান্ড ব্রেক নামানোর পরে ছেড়ে দিতে হয়। হ্যান্ড ব্রেক উঠানোর সিস্টেম হচ্ছে এই যে এইভাবে ধরে, এই যে এইভাবে উঠাইলে হ্যান্ড ব্রেক অটোমেটিক লক হয়ে যায়। এটার ভিতরে লক আছে, যত উঠাবেন এটা তত টাইট হয়ে এটা হার্ড হয়ে এটা লক হবে। এইটাকে বলা হয় গাড়ির গিয়ার প্যাডেল। এই গিয়ার প্যাডেলের একটু পরিচিতি আছে। এই পিতে হচ্ছে পার্কিং, যেমন এই গাড়িটা এখন স্টার্ট অবস্থায় আছে কিন্তু পার্কিং অবস্থায় আছে। আর এ হচ্ছে রিভার্স, এন এ হচ্ছে নিউট্রাল, আর ডিতে হচ্ছে ড্রাইভিং মোড, আর এস এ হচ্ছে স্পোর্টস মোড, আর এই বিতে হচ্ছে আপনার সেকেন্ড গিয়ার বোঝায়। এটাকে সেকেন্ড গিয়ার পাহাড়ি ঢালে যখন আমরা উঠবো, ওঠার সময় মূলত আমরা এই বিটা ইউজ করি। আর এটা হচ্ছে শিফট লক। এটা শিফট লক মানে হচ্ছে অনেক সময় এই যে এই পার্কিং এর যে গিয়ার যে প্যাডেল, এই গিয়ার প্যাডেলটা অনেক সময় লক হয়ে যায়। লক হয়ে গেলে তখন এই শিফট বাটনে চাপ দিয়ে ধরে, ব্রেকে অবশ্যই চাপ দিয়ে ধরে রাখতে হবে, ব্রেকে চাপ দিয়ে ধরে এরপরে হচ্ছে এই গিয়ার প্যাডেলটা চেঞ্জ করতে হয়। সবসময় একটা জিনিস মনে রাখবেন, এই গিয়ার প্যাডেল চেঞ্জ করতে গেলে অবশ্যই আপনাকে ব্রেকে চাপ দিয়ে ধরে, ডান পায়ে ব্রেকে ফুল প্রেস করে ধরে দেন হচ্ছে এই গিয়ার প্যাডেল চেঞ্জ করতে হবে। তা না হলে কি হবে, গিয়ার শিফট হবে না এবং হচ্ছে গাড়ি সামনে বা পিছনের দিকে অনেক স্পিডে দৌড় দিতে পারে বা অ্যাক্সিডেন্ট হতে পারে। সেজন্য অবশ্যই ডান পায়ে ব্রেকের মধ্যে চাপ দিয়ে ধরে দেন আপনি গিয়ার শিফট করতে হবে। এই মুহূর্তে গাড়িটা নিউট্রাল অবস্থায় আছে। নিউট্রাল মানে কি, আপনি যখন রাস্তার জ্যামের মধ্যে গাড়িটা নিয়ে থামবেন বা দাঁড়াবেন তখন গাড়িটাকে নিউট্রাল রাখতে হয়। নিউট্রাল রাখলে কি হবে, গাড়িটা সামনে বা পিছনে কোথাও যাবে না। তবে অবশ্যই যখন নিউট্রাল রাখবেন তখন অবশ্যই হ্যান্ড ব্রেকটা উপরের দিকে উঠাইয়া ধইরা এরপরে হচ্ছে নিউট্রাল রাখতে হবে। তা না হলে কি হবে, রাস্তা যদি একটু উঁচা নিচু থাকে, উঁচা হইলে গাড়ি নিচে পিছনের দিকে চলে যাবে, নিচু হইলে গাড়ি সামনের দিকে চলে যাবে। এইটা হ্যান্ড ব্রেক দিয়ে আমি লক করে দেন হচ্ছে নিউট্রালে রাখলাম। আচ্ছা, যখন গাড়িটাকে আমি ড্রাইভ মোডে দেব, এই যে দেখেন আমি আগে সর্বপ্রথম কি করতে হবে, ড্রাইভ মোডে দেওয়ার জন্য এই পায়ের যে ব্রেকটা আছে ব্রেকটা আমি প্রেস করতে হবে, ব্রেকটা প্রেস করে এরপরে হ্যান্ড ব্রেকটা নামাইতে হবে। হ্যান্ড ব্রেক নামানোর পরে যখন আমি ড্রাইভে দেব, ডিতে দিলে দেখবেন গাড়ি আস্তে আস্তে সামনের দিকে দৌড় দেবে। এই যে দেখেন গাড়ি সামনে চলে যাচ্ছে, এই যে গাড়ি সামনে চলে যাচ্ছে। এখন গাড়িটা ব্রেকে প্রেস করে আমি থামাবো, এই যে থামাইলাম। থামানোর পরে দেখেন আমি যখন আবার আরে দিচ্ছি নিউট্রাল, এরপর যখন আবার আরে দিচ্ছি, এই যে দেখেন আমার ডিসপ্লে দেখেন এবং গাড়ি দেখেন। আমি যদি ব্রেকটা ছেড়ে দিই, এখন কিন্তু আমি পায়ের মধ্যে ব্রেক প্রেস করে রাখছি, আমি ব্রেকটা ছাড়লে এই যে দেখেন গাড়ি পিছনের দিকে চলে যাওয়া শুরু করছে। আচ্ছা, পার্কিংটা কি, পার্কিংটা হচ্ছে আমি ধরেন এই মুহূর্তে হাউসে ঢুকলাম বা গাড়িটাকে আমি বন্ধ করবো, থামাবো, সেক্ষেত্রে আমি ব্রেকে কিন্তু পা রাখা আছে আমার, ব্রেকে পা রেখে পার্কিং মোডে দিয়ে দেন হচ্ছে আমি হ্যান্ড ব্রেকটা উঠাবো, উঠানোর পরে পায়ের ব্রেক ছাড়বো, এরপরে আমি গাড়িটাকে অফ করবো। এই যে অফ করলাম, অফ করার পরে চাবিটা বের করবো। দ্যাট মিনস হচ্ছে আমি যখন বাসায় নেব বা কোথাও গাড়ি থামিয়ে গাড়ি থেকে আমি নেমে দরজা লক করব, লক করার আগ মুহূর্তে আমাকে কি করতে হবে, গাড়ির মানে আগে সব দরজা জানালা বন্ধ করতে হবে। বন্ধ করার পরে গাড়ি পার্কিং মোডে আনতে হবে, হ্যান্ড ব্রেক উঠাইতে হবে, দেন হচ্ছে গাড়ির মানে সুইচ অফ করতে হবে। সুইচ অফ করার পরে আপনি গাড়ি থেকে বের হবেন। আরেকটা বিষয় হচ্ছে আপনাদের পার্কিংটা হচ্ছে গাড়ির মেইন পার্কিং কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আপনারা প্লে স্টোরে গিয়ে এই ডক্টর পার্কিং 4 এই গেমসটা ইনস্টল করবেন। প্লে স্টোর বা অ্যাপ স্টোরে দুই জায়গাতে আছে ইনস্টল করে এটার ভিতরে যতগুলা স্টেজ আছে সবগুলা স্টেজ একবারে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লিয়ার করবেন। ক্লিয়ার করলে আপনার কনসেপ্টটা এখানে ক্লিয়ার হবে, বাদ বাকিটা গাড়িতে গিয়ে বসলে খুব ইজিলি দেখবেন গাড়িটা আপনার ইজি হয়ে গেছে। সেই জন্য আপনি সেটিংসে গিয়ে স্টিয়ারিংটা এই অবস্থায় রাখবেন, এই অবস্থায় রেখে আপনি প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আপনার হাতটা একবারে ফুল ক্লিয়ার হয়ে যাবে। আমি গাড়িটাকে আবার স্টার্ট করলাম। স্টার্ট করার পরে এখন এই অংশগুলো নিয়ে আমি একটু ডিসকাস করব। এই অংশগুলো কি মূলত, এটা হচ্ছে এসি সুইচ। হ্যাঁ, এটা হচ্ছে এসির সুইচ। এটা হচ্ছে এসির যেই ব্লুয়ার মানে বাতাস স্পিড, এটা আপনার কি বেশি লাগবে না কম লাগবে, এই স্পিডটা নির্ধারণ হয় ফ্যানের যে বাতাসটা এটা নির্ধারণ হয়, এটা দিয়ে আমরা নির্ধারণ করি। আর এইটা দিয়ে বোঝাচ্ছে এসির বাতাসটা আপনি কি আপনার মুখের মধ্যে চাচ্ছেন, এই অংশটা দিয়ে বোঝাচ্ছে। যেমন যখন আমি এটাকে এইভাবে ঘোরাবো তখন এটা দিয়ে বোঝাবে এসির বাতাস আমার পায়ের মধ্যেও লাগতে হবে, মুখেও লাগতে হবে। এটা দিয়ে বোঝাচ্ছে শুধুমাত্র পায়ের মধ্যে লাগতে হবে। এটা দিয়ে বোঝাচ্ছে পায়ের মধ্যে লাগবে প্লাস এসির যে বাতাসটা আছে এটাকে আমরা বের করে দিতে চাচ্ছি ভিতর থেকে। এটা হচ্ছে এই সুইচটা। তো আমরা সবসময় যেটা করি, আমি বেশিরভাগ ক্ষেত্রে এসিটাকে সবসময় আমার মুখের মধ্যে লাগানোর চেষ্টা করি। তো এখন আমার এই সুইচটা কিন্তু সবসময় প্রেস থাকে, এসির এই সুইচটা
সবসময় আমার প্রেস থাকে। এই সুইচটা অন হয় কখন? যখন আমি এই যে এটাকে এখানে দিলাম, 1-এ দিলাম, দেওয়ার পরে এই যে এসির সুইচ অন হলো এবং এখন ঠান্ডা বাতাস বের হওয়া শুরু হয়েছে। যদি আমি 2-তে দেই তাহলে এসির যে স্পিড, ফ্যানের স্পিডটা আরো অনেক বেশি বেড়ে যাবে। 3-তে দিলে আরো অনেক বেশি বেড়ে যাবে। এখন আপনি ঠান্ডা কেমন চাচ্ছেন, এই যে এই সুইচের উপর ঠান্ডা নির্ধারণ করে। কারণ আমি এটাকে যত নিচের দিকে দেবো ঠান্ডা তত বেশি হবে, এটাকে যখন যত উপরের দিকে দেবো ঠান্ডা তত কম হবে। এইখানে হচ্ছে নর্মাল বাতাস বের হবে আর এইখানে হচ্ছে গরম বাতাস বের হবে। শীতকালে গাড়ির ভিতর গরম বাতাস দরকার হয়, এটা দিয়ে গরম বাতাস বের হয়। এবার আসেন এই অংশগুলা দিয়ে আমি আপনাদেরকে একটু বোঝাই। আমি গাড়িটা যখন স্টার্ট করছি, আমার গাড়িটা কিন্তু এখন তেলে চলতেছে, আর এটা হচ্ছে গাড়িটার গ্যাসের বাতি। গাড়িটা তেল থেকে আমি গ্যাসে কিভাবে কনভার্ট করব? তেল থেকে গ্যাসে কনভার্ট করার জন্য আমাকে যেটা করতে হবে, এই সুইচটা চাপ দিয়ে এই যে অ্যাক্সেলেটর আছে, অ্যাক্সেলেটরটা আছে ডান পায়ে, অ্যাক্সেলেটরটা একটু জোরে এইভাবে প্রেস করতে হবে। প্রেস করলে এই যে এটা অটোমেটিক গ্যাসে চলে গেছে। গ্যাসে চলে যাওয়ার পরে এখন কিন্তু গ্যাসের বাতিটা আর জ্বলতেছে, মানে এই জ্বলতে নিপতেছিল এতক্ষণ, এখন কিন্তু এটা একবারে জ্বলতেছে। দ্যাট মিনস এখন এটা গ্যাসে আছে। গ্যাস থেকে আমি আবার তেলে নেব কিভাবে? তেলে নেওয়ার জন্য এই সুইচটা চাপ দিয়ে আবার অ্যাক্সেলেটরটা একটা প্রেস করলে এটা তেলে চলে যাবে। যেমন এই যে সুইচটা চাপ দিয়ে এই যে অ্যাক্সেলেটর প্রেস করলাম, এই যে এটা তেলে চলে গেল। আবার এটাকে গ্যাসে নেব কিভাবে? আবার একটু প্রেস করে ধরবো, ধরে আবার প্রেস করলাম, প্রেস করলে এই যে এটা গ্যাসে চলে গেল। এই সুইচটা কি? এটা হচ্ছে আমার গাড়ির যে ফগ লাইট, সামনের যে হেডলাইটের নিচে দুইটা লাইট থাকে, এগুলো হচ্ছে ফগ লাইটের সুইচ। এটা চাপ দিলে দেখবেন ফগ লাইট জ্বলবে। এই যে এটা চাপ দিলাম, এই যে ফগ লাইট জ্বললো। আমি আবার এটাকে নিভাইলাম, এই যে ফগ লাইট নিভে গেল। আবার জ্বালাইলাম, এই যে ফগ লাইট জ্বললো। আবার নিভাইলাম, এই যে ফগ লাইট নিভে গেল। এই সুইচটা হচ্ছে মূলত হেডলাইটের সুইচ। হেডলাইটের সুইচ দিয়ে এই যে দেখেন আমি হেডলাইটটা জ্বালাইলাম, এই সুইচটা চাপ দিলাম, সামনে হেডলাইটটা জ্বললো। আবার যখন আমি দেখেন পিছনের দিকে দিলাম, হেডলাইটটা অফ হয়ে গেল। এটাকে বলা হচ্ছে উপরের দিকে দিলে ডিপার, উপরের দিকে দিলে ডিপার। ডিপারটা কি? ডিপারটা হচ্ছে ধরেন আপনি একটা গাড়ি এই হেডলাইট থাকা অবস্থায় ধরেন ডিপার দিবেন। একটা গাড়ি ধরেন রং সাইডে আসতেছে, বা আপনি তাকে ডিপার দিতে পারেন, মানে হচ্ছে তুমি তোমার সাইডে যাও, অথবা আপনি আগে যেতে চান, এই ডিপারটা দিয়ে এটা বোঝায়। অথবা ধরেন আপনি একটা গাড়িকে ওভারটেক করতে চাচ্ছেন, ওভারটেক করার সময় এই সুইচটাকে উপরের দিকে দিয়ে, হর্ন না দিয়ে, আপনি এটা দিয়ে আলোটা দিয়ে দৃষ্টি আকর্ষণ করলেন, এটা হচ্ছে ডিপার সুইচ। এবার আসেন বাম হাতে স্টিয়ারিং হুইলে বাম হাতের যে সুইচটা থাকে, এটাকে বলে ওয়াইপার সুইচ। ওয়াইপার সুইচটা কি? এই যে এটা যখন আমি নিচের দিকে দেব, তখন এই যে গাড়ির সামনের যে গ্লাসের ওয়াইপার গুলা আছে, নিচের দিকে নিলে এই যে ওয়াইপার গুলা চলাচল শুরু করবে। আরেকটা স্টেপ যদি আমি নিচের দিকে দিই, এটা আরো স্পিডে ওঠানামা শুরু করবে। এই যে উপরের দিকে দিলাম, এটা বন্ধ হয়ে গেল। আচ্ছা, এবার আসেন ওয়াইপার যদি গ্লাসগুলো আমি পরিষ্কার করতে চাই, সেক্ষেত্রে গ্লাসগুলো কিভাবে পরিষ্কার করবো? এই সুইচটাকে উপরের দিকে টেনে ধরতে হবে। উপরের দিকে টেনে ধরলে দেখবেন পানি বের হওয়া শুরু হবে। এই যে আমি উপরের দিকে টেনে ধরলাম, এই যে পানি বের হওয়া শুরু হয়েছে। জানালার এই গ্লাসটাকে পরিষ্কার রাখার জন্য বা পরিষ্কার করার জন্য আমি মূলত এই ওয়াইপারের যে পানিটা গাড়িতে ঢোকানো হয়, ওইটাতে একটা ট্যাবলেট বা একটা ক্যাপসুল ইউজ করি। ওইটা দিয়ে হচ্ছে আপনার পানিটা একটু সাবানযুক্ত থাকে এবং গাড়ির গ্লাসটা খুব ভালোভাবে পরিষ্কার হয়। এবার আসেন এখানে দেখেন ছোট ছোট দুইটা সুইচ আছে। এই যে এখানে একটা সুইচ আছে এবং এই সাইডে একটা সুইচ আছে। এটা হচ্ছে ক্লক আর এটা হচ্ছে ওডোমিটার। ওডোমিটারটা কি? ওডোমিটারটা হচ্ছে গাড়ির যে আপনি গাড়িতে ইঞ্জিন অয়েল এবং গিয়ার অয়েল চেঞ্জ করার সময় এই জিনিসটা কাজে লাগে কি? যেমন আমার এখানে দেখতেছেন ট্রিপ এ তে 263 কিলোমিটার চলছে। দ্যাট মিনস আমি ইঞ্জিন অয়েল ঢুকানোর পরে এই গাড়িটা পর্যন্ত 263 কিলোমিটার চালাইছি। তো আমি যখন ইঞ্জিন অয়েল ঢুকানোর পরে আমি কি করি? এটা চাপ দিয়ে ধরে রাখলে, যখন আমি চাপ দিয়ে ধরে রাখি 3 সেকেন্ড বা 4 সেকেন্ড, তখন এটা 0 হয়ে যায়। এটাতে দেখেন দুইটা আছে, মেমোরি আছে। একটা হচ্ছে এই আপনার ইঞ্জিন অয়েলের মেমোরি, আরেকটা হচ্ছে আপনার গিয়ার অয়েলের মেমোরি। আমি ইঞ্জিন অয়েল এবং গিয়ার অয়েল দুইটা একসাথে চেঞ্জ করছি। দুইটা একসাথে চেঞ্জ করার ফলে দুইটা একসাথে 263 আছে। আরেকটা যখন দেব, তখন আমার গাড়িটার টোটাল মাইলেজটা দেখাবে। টোটাল মাইলেজ হচ্ছে 1,26,591 কিলোমিটার আমি এই গাড়িটা নিয়ে চলাচল করছি। তাহলে এটাতে ক্লিক করলাম, এখন আবার ট্রিপ এ চলে আসছে। ট্রিপ এ আসার পরে আমি যদি এখন এটাকে চাপ দিয়ে ধরে রাখি, তাহলে ট্রিপ এ কিন্তু 0 হয়ে যাবে। ট্রিপ বি হচ্ছে মূলত আমরা গিয়ার অয়েলটাকে রাখি, আর ট্রিপ ওডোতে হচ্ছে আমরা টোটাল মাইলেজটা থাকে। এটা আপনি রিসেট করতে পারবেন না, এটা এরকমই থাকবে। দ্যাট মিনস তাহলে এই বাটনটার কাজ আমরা বুঝতে পারলাম। এই যে এই বাটনটা, এই যে এই সুইচটা হচ্ছে মূলত আমাদের গাড়ির যে সামনের বনাট আছে, ইঞ্জিনের যে অংশ, ইঞ্জিনের যে কভারটা আছে, ওই কভারটা খোলার জন্য মূলত এই সুইচটা ইউজ করি আমরা। এটা যখন চাপ দিয়ে আমরা টান দিলে ইঞ্জিনের বনাটটা ওপেন হয়। তো দেখেন আমরা ইঞ্জিনের বনাটটা খুলি, এই যে টান দিলাম, বনাটটা ওপেন হলো। এখন বনাটটা খুলতে হবে কিভাবে, ওইটা একটু দেখাই। গাড়ির সামনের অংশে আসবো আমরা, এই যে লোগোটা আছে, এই লোগোটার মাঝ বরাবর আমরা
আলগি দিতে হবে, হাত দিতে হবে। হাত দেওয়ার পরে এটা ডান পাশে অথবা বাম পাশে একটা সুইচ থাকবে। সুইচটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই সুইচটা আঙ্গুল দিয়ে উপরের দিকে উঠাইতে হবে। এই যে এটা আমি ঢুকাইলাম, আমার সুইচটা পাইছি, উপরের দিকে উঠাইয়া এইটা আলগি দিলে দেন বনাট ওপেন হবে। এই যে এই সুইচটা, এটাকে এইভাবে আলগি দিয়ে উপরের দিকে দিয়ে এরপরে হচ্ছে এই যে লকটা লেগে থাকে, এই লকটা একে আনলক করার সিস্টেম, এইভাবে আনলক করতে হবে। আনলক করার পরে বনাট খুলতে হবে। বনাট খোলার পরে এটা হচ্ছে বনাটের স্ট্যান্ড। আমরা এই যে স্ট্যান্ডের মাধ্যমে আমরা কি করলাম, বনাটটাকে আটকাইলাম। আটকানোর পরে দেন আমরা ইঞ্জিনের যদি কোনো কাজ টাজ থাকে আমরা করতে পারবো। রেডিয়েটরের পানি চেক করতে পারবো, ওয়াইপারের পানি চেক করতে পারবো। রেডিয়েটরের পানি চেক করার সিস্টেম হচ্ছে এইটা হচ্ছে রেডিয়েটরের ক্যাপ। এই রেডিয়েটরের ক্যাপটা খুললে রেডিয়েটরের পানি আমরা চেক করতে পারি। আর এটা হচ্ছে মূলত আপনার এই রেডিয়েটরের রিজার্ভ ট্যাঙ্ক। এটার মধ্যে আমরা রেডিয়েটরের পানি রিজার্ভ করে রাখি। এইটা হচ্ছে আমরা ওই যে কিছুক্ষণ আগে ওয়াইপার দেখাইলাম, ওয়াইপারের পানি বললাম, এই যে সামনের যেই গ্লাসটা ক্লিন করার জন্য এটা হচ্ছে এই ওয়াইপারের রিজার্ভ ট্যাঙ্ক। এটা হচ্ছে এখানে রিজার্ভ থাকবে। এবার আমরা দেখবো হচ্ছে গাড়ির যে পিছনের ডিগিটা, হ্যাঁ পিছনের ডিগি এবং গাড়িতে যে তেল ঢুকাই আমরা কিভাবে, তেলের যেই ক্যাপটা আছে, তেলের যে লকটা আছে সেটা আমরা ওপেন করব। এখানে ছোট ছোট দুইটা সুইচ আছে, এই একটা সুইচ, এই একটা সুইচ, দুইটা সুইচ। এই ছোট সুইচটা হচ্ছে তেলের, এটাকে যখন আমি উপরের দিকে এভাবে টান দেব, টান দিলে তেলের সুইচটা ওপেন হয়ে যাবে। এই যেটা টান দিলে তেলের সুইচ ওপেন হয়ে যাবে। আর এটা যখন আমি টান দেবো নিচেরটা, তখন পিছনের ডিগিটা ওপেন হয়ে যাবে। এই যে ডিগি ওপেন হয়ে গেল। চলুন দেখি আমরা একটু ড্রাইভিং করে দেখি কিভাবে ড্রাইভিংটা করতে হয়। এই হচ্ছে চাবি। সর্বপ্রথম চাবিটাকে আমি ঢুকাবো। ঢুকানোর পরে আমার পা কোথাও রাখতে হবে না, পা নর্মাল থাকবে। শুধু চাবিটা ঢুকানোর পরে গাড়িটাকে সুইচ দেবো, গাড়িটাকে স্টার্ট করব। এই যে গাড়িটা স্টার্ট হলো। গাড়িটা স্টার্ট হওয়ার পরে আমাকে যেটা করতে হবে, অ্যাক্সেলেটরে একটা ছোট্ট করে বাড়ি দিতে হবে। বাড়ি দেবো কেন? গাড়িটা তেল থেকে গ্যাসে ট্রান্সফার হওয়ার জন্য। এরপরে আমি গাড়ির যে ব্রেক আছে, পায়ে আমি আমার ব্রেকের মধ্যে প্রেস করব। ব্রেকে প্রেস করার পরে দেন আমি আমার হ্যান্ড ব্রেকটাকে নিচের দিকে নামাবো। হ্যান্ড ব্রেকটাকে নিচে নামানোর পরে পায়ে কিন্তু ব্রেক আছে এখনো পর্যন্ত। ব্রেক রাখার পরে আমাকে গিয়ার প্যাডেলটাকে ড্রাইভ মোডে আনতে হবে। ড্রাইভ মোডে আনলে গাড়ি সামনে যাবে। আর যদি পিছনে নেওয়ার প্রয়োজন হয় তাহলে গাড়িটাকে ব্রেকে পাড়া দিয়ে ধরে রেখেই রিভার্সে নিতে হবে। তো আমি এখন যেটা করব, গাড়িটাকে ড্রাইভ মোডে আনলাম, এসিটাকে অন করব, এসিটাকে অন করলাম, অন করে আমি এখন সামনের দিকে যাব। এই যে আমি ব্রেক ছেড়ে দেওয়ার পরপরই কিন্তু এই যে দেখেন আমার হাত পা কিন্তু সব খোলা। গাড়ি এখন ড্রাইভ মোডে আছে, গাড়ি অলরেডি সামনের দিকে চলে যাচ্ছে, অলরেডি সামনের দিকে চলে যাচ্ছে। গাড়ির স্টিয়ারিং কন্ট্রোল করার সিস্টেমটা হচ্ছে একবারে সহজ। আপনারা নতুন অবস্থায় যেটা করেন দেখি যে খুব ওরিড হয়ে যান, প্যানিকড হয়ে যান। প্যানিকড হওয়ার কিছু নাই গাড়ি চালানোর জন্য, একবারে নর্মাল জিনিস। গাড়ি কিন্তু এই যে দেখেন আমি ছেড়ে রাখছি, আমার পা আমি সরাই রাখছি, গাড়ি কিন্তু সামনের দিকে যাচ্ছে। গাড়ি সামনের দিকে যাচ্ছে। গাড়ির এই স্টিয়ারিংটা সোজা থাকলে, ছেড়ে দিলে গাড়ি একবারে সোজা যাইতে থাকবে। গাড়ি যদি ডানে, আপনি যদি স্টিয়ারিং ছেড়ে দেওয়ার পরে গাড়ি যদি দেখেন যে ডানে যাচ্ছে কেটে কেটে নিজে নিজে, অথবা গাড়ি নিজে নিজে বামের দিকে চলে যাচ্ছে, তখন বুঝতে হবে গাড়ির স্টিয়ারিং সিস্টেম এবং আপনার সাসপেনশন সিস্টেমে কোনো সমস্যা আছে, ওই গাড়ির কাজ করাইতে হবে। তো আমি এখন কি করলাম, এই যে দেখেন গাড়ি কিন্তু খুব প্যানিক হওয়ার কিছু নাই, গাড়ি নিজে 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 গাড়ি সামনের দিকে যাচ্ছে। ভিউয়ার্স, আমরা এখন আসি হচ্ছে গুলশান ব্রাঞ্চে। আমরা গুলশান ব্রাঞ্চ থেকে আমাদের ট্রেনিংটা শুট করতেছি। এটা হচ্ছে এখন গুলশানের যে রাস্তাগুলো, সেই রাস্তাগুলো গাড়ি সামনের দিকে যাচ্ছে। যদি আমি গাড়িটাকে একটু বামে নিতে চাই, ফুল কাটতে হবে না কিন্তু, এই যে দেখেন অল্প একটু কাটলেই প্রয়োজন অনুযায়ী এটা বামে চলে যাচ্ছে। অনেকে যেটা করেন একবার ফুল কাইটা ফেলেন, এত প্যানিক হওয়ার কিছু নাই। একবার অল্প একটু কাটছি, কত ডিগ্রি হবে, আমি হয়তো 45 ডিগ্রি হবে। 45 ডিগ্রি কাটার পরে কিন্তু এটা অটোমেটিকলি যাচ্ছে। আমি কাটবো, কখন কাটবো? যখন ইউটার্ন নিতে হয়। ইউটার্নের ক্ষেত্রে আমাকে বেশি কাটতে হবে। এই যে আমি আস্তে 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 আস্তে, প্রথম অবস্থায় আপনারা 2 হাত লাগানোর দরকার নেই। আমি বলবো প্রথম অবস্থায় 1 হাত লাগাইয়াই আপনারা ড্রাইভিংটা করবেন এবং স্টিয়ারিংয়ের উপর হাতটা জাস্ট এইভাবে ফালাই রাখবেন। আমি এখন একটু অ্যাক্সেলেটর দিচ্ছি। তবে আপনারা যেটা করবেন, অবশ্যই প্রথম 6-7 ক্লাসে, 6 থেকে 7টা বা 8টা ক্লাস আমাদের যেই লেসনে ভর্তি হওয়ার পরে আপনারা মানে অ্যাক্সেলেটরে আপনারা পা রাখবেন না উইদাউট ইনস্ট্রাক্টরদের নির্দেশনা ছাড়া কোনোভাবেই অ্যাক্সেলেটরে প্রেস করবেন না। আপনাদের পা থাকবে নতুন অবস্থায় সার্বক্ষণিক ব্রেকের উপরে, এবং অবশ্যই আপনারা ইনস্ট্রাক্টরদের ইনস্ট্রাকশন ফলো করবেন। ফলো করলে ইনশাল্লাহ আমাদের যে ফুল কোর্স আছে এটা একটা স্টুডেন্টের জন্য সাফিসিয়েন্ট। তো আমি এখন সামনে গিয়ে বামে একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলের একটা রাস্তা আছে, ওই রাস্তাটাকে আমি ক্রস করব।
আমি স্টিয়ারিংটাকে কিভাবে ধরে আছি এটা দেখেন। আমি কিন্তু এইভাবে কিন্তু মোচড় করে ধরি নাই। মোচড় করে ধরলে কিন্তু আপনি কাটতে পারবেন না, এখানে এসে আপনার হাত আটকে যাবে। আপনার হাতটা থাকবে এইভাবে, যেন আপনি ইজিলি হাতটাকে এইভাবে ঘুরাইতে পারেন, এইভাবে হাতটাকে যেন আপনি ঘুরাইতে পারেন। আর ড্রাইভিংটা করার জন্য অবশ্যই আপনাকে যেটা করতে হবে, একটা প্যাশন, হ্যাঁ, মনের মধ্যে কল্পনা নিয়ে কাজ করতে হবে যে আসলে আমি গাড়িটা চালাচ্ছি, আমি গাড়িটা চালাবো, মন থেকে নিতে হবে। তাহলে দেখেন আমি বামে যাই, বামে যাওয়ার আগে কি করতে হবে, বামে যাব, বাম দিকের জন্য ইন্ডিকেটরটা উপরে উঠাইতে হবে। উঠানোর পরে এই যে দেখেন 45 ডিগ্রি যাব, 45 ডিগ্রি যাওয়ার জন্য আমি 360 ডিগ্রি একবার ঘুরাইলাম, আবার আমি এটাকে আস্তে 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 সোজা করে ফেললাম। আমি কিন্তু এটাকে এইভাবে ধরি নাই বা এইভাবে ধরি নাই বা দুই হাত লাগাইনি। হ্যাঁ, আপনি যখন পারবেন তখন আপনি এক হাত দিয়ে পারবেন, এক আঙ্গুল দিয়ে পারবেন, দুই হাত দিয়ে পারবেন, সব রকমই পারবেন। দুই হাত দিয়ে দিলে প্রথম অবস্থায় পেনিকড হয়ে যেতে হয় একটু বেশি। আমি আবার বাম দিকে আরেকটা 45 ডিগ্রি একটা অ্যাঙ্গেল আছে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যাব। 45 ডিগ্রি যাওয়ার জন্য আমাকে 360 ডিগ্রি একবার ঘুরাইতে হবে। ধরেন আমি হাতটা এখান থেকে নিলাম, আমার হাত এখান থেকে নেওয়ার পরে আমি হাতটাকে আবার ঘুরাইয়া এইখানেই আনবো। দেখবেন হালকা একটু ব্রেক দিলাম, আমি ব্রেক দিয়ে এই যে দেখেন আবার আস্তে করে আমাকে সোজা করব, আমি আবার আগের জায়গায় হাতটা চলে আসবে। আর আমি যদি ইউটার্ন নিতাম, যদি সামনে গিয়ে একবার ইউটার্ন নিতাম, তাহলে আমি এই স্টিয়ারিংটাকে 1.5 বার পর্যন্ত ঘুরাইতাম। তো এখানে একটা বিষয় আছে, আপনি যদি স্টিয়ারিংটাকে সম্পূর্ণ ফুল ঘুরানোর পরে এরপরে অ্যাক্সেলারেটর দেন, তাহলে দুই চাকার মধ্যে আপনার সিবি জয়েন্ট থাকে, ওই সিবি জয়েন্টগুলো কিন্তু ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য যেটা করবেন, ইউটার্ন নেওয়ার সময় একবারে ফুল কাটার পরে অল্প একটু ব্যাক নিয়ে আসবেন স্টিয়ারিংটাকে, তাইলে আর কি হবে, আপনার সিবি জয়েন্টগুলো নষ্ট হবে না কখনো। তো ভিউয়ার্স, এই হচ্ছে আপনার প্রাইমারি লেসন। বাদবাকি সব কিছু আপনাকে আপনার ট্রেনার শেখাবে। আর আমার সাথে ইনশাল্লাহ হয়তো আপনাদের থিওরিটিক্যাল এবং ইঞ্জিনের যে ক্লাসগুলো আছে, ইঞ্জিনের প্রাইমারি মেনটেন্যান্স ক্লাসগুলো, ওই ক্লাসগুলোতে আপনাদের সাথে ইনশাল্লাহ আমার দেখা হবে। তো আমার নাম হচ্ছে সৈয়দ মহিউদ্দিন শাহ, আমি বাংলাদেশ ড্রাইভিং ট্রেনিং ইনস্টিটিউটের সিইও, পরিচালক। ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর কিছু কথা না বললেই নয়, আমরা বাংলাদেশ ড্রাইভিং ট্রেনিং ইনস্টিটিউট, বাংলাদেশে তো আসলে অসংখ্য ড্রাইভিং স্কুল আছে এবং হচ্ছে, আমরা চেষ্টা করতেছি বাংলাদেশের ড্রাইভিং যেই মানে স্কুলগুলার যেই গতানুগতিক সিস্টেম, এই সিস্টেমটাকে চেঞ্জ করে যেন সর্বাধুনিক আন্তর্জাতিক মানের একটা স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে পারে। এটার জন্য আমরা কন্টিনিউয়াসলি পরিশ্রম করে যাচ্ছি এবং এটাই আমাদের মূল লক্ষ্য। আমাদের মূল লক্ষ্য হচ্ছে নিরাপদ সড়ক এবং দক্ষ জনশক্তি তৈরির অঙ্গীকার। এটা নিয়ে আমরা মূলত কাজ করতেছি দীর্ঘ 10 বছর ধরে। আমাদের ঢাকা এবং চট্টগ্রামে এর মধ্যে অনেকগুলা ব্রাঞ্চ হয়ে গেছে এবং পর্যায়ক্রমে নিরাপদ সড়ক গঠনের লক্ষ্যে, বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে, আত্মকর্মসংস্থান এবং আত্মপ্রত্যয়ী হিসেবে প্রত্যেকে তৈরি করার লক্ষ্যে আমরা কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছি। আমরা কিন্তু মানুষ, আমি বারবার একটা কথা সবাইকে বলি, আমরা কেউ কখনোই পরিপূর্ণ হতে পারবো না। আমরা বাংলাদেশ ড্রাইভিং ট্রেনিং ইনস্টিটিউট যদিও আজকে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান, বাট আমরা কিন্তু এখনো পরিপূর্ণ না এবং আমরা কখনোই পরিপূর্ণ হতে পারবো না। আকাশের চাঁদও কিন্তু পরিপূর্ণ না। আমরা পরিচালনা প্রতিষ্ঠানটা করতে গিয়ে যেহেতু আমরা বিভিন্ন রকমের মানুষদেরকে নিয়ে ডিলিংস করি, সবাইকে সব রকমে পরিতৃপ্ত করা আসলে কারোর পক্ষেই সম্ভব না, এটা আপনিও খুব ভালো জানেন। তবে আমরা সর্বোচ্চ চেষ্টাটুকু করি সবাইকে সন্তুষ্ট করার জন্য। তো আমাদের ট্রেনাররা হয় কি, সকাল থেকে ধরেন সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আমাদের ট্রেনিংগুলো চলে। সেজন্য ট্রেনারদেরকে ভোর 5টার সময় ঘুম থেকে উঠতে হয়। ওঠার পরে দেখা গেছে যে একটানা সন্ধ্যা 6টা পর্যন্ত তারা ট্রেনিং দেয়। এর মধ্যে তাদের মধ্যে অনেক লেজিনেস চলে আসে, কথা বলতে বলতে শিখাইতে শিখাইতে মুখ শুকিয়ে যায়, মুখে থুতু পর্যন্ত থাকে না, এমন অবস্থা হয়। সব বিষয় একটু কাইন্ডলি বিচার বিশ্লেষণ করবেন, একটু বিবেচনায় রাখবেন। আপনাদের যদি সেবা সংক্রান্ত, আমাদের অফিসের বিহেভিয়ারাল সংক্রান্ত বা ট্রেনারদের বিহেভিয়ার সংক্রান্ত, অথবা টাইম মতো আপনাকে গাড়িতে পিক আপ না করে অথবা ভালো ট্রেনিং না দেয়, লেসনটা না দেয়, অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন, আমাকে জানাবেন। আমাদেরকে জানানোর সিস্টেম হচ্ছে, আপনার যে অ্যাপস আছে, অ্যাপসের হেল্প অ্যান্ড সাপোর্ট অপশনে গিয়ে অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন। মেসেজ করলে এটা আমি দেখি, আমার ডিপার্টমেন্ট, আইটি ডিপার্টমেন্ট দেখে। আমাদের একটা সফটওয়্যার কোম্পানি আছে যেখান থেকে আমরা নিজেরা এই সফটওয়্যারটা বিল্ড আপ করছি এবং এটার পাশাপাশি আরও অনেক বড় বড় সফটওয়্যার বিল্ড আপ করি, আমরা করে থাকি। আপনাদের কোনো সফটওয়্যার লাগলে অবশ্যই জানাবেন। আমরা এয়ার টিকিটিং করে থাকি এবং ট্রাভেল ভিসার প্যাকেজ করে থাকি বিশ্বের বিভিন্ন দেশে, এবং হচ্ছে স্টুডেন্ট ভিসা কনসাল্টিং করে থাকি। আপনাদের যদি স্টুডেন্ট ভিসার প্রয়োজন হয় বা এয়ার টিকিটিং প্রয়োজন হয়, দেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন।
প্লে স্টোরে অ্যাপস আছে আমাদের বেস্ট টিউটর নামে। বেস্ট টিউটর প্ল্যাটফর্মটা আমাদের, যদি আপনাদের বাসায় কারোর টিচার দরকার লাগে অথবা যদি কোনো স্টুডেন্ট আপনাদের টিউশনই দরকার লাগে, অবশ্যই আমাদের প্ল্যাটফর্ম থেকে টিচার এবং টিউশন নিতে পারবেন। আমরা সর্বোচ্চ সর্বাধুনিকভাবে সবকিছু চেষ্টা করতেছি ভালো কিছু করার জন্য। আমাদের এগুলো সবগুলো স্টার্ট আপ। আপনারা আমাদের পাশে থাকবেন, আপনাদের জন্য শুভকামনা রইল। এবং অবশ্যই ট্রেনিং চলাকালীন ইনস্ট্রাক্টরদের কথা অবশ্যই মান্য করবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বিষয় সংক্রান্ত একটা বিষয় হচ্ছে, আপনারা অবশ্যই ট্রেনারদের সাথে বা অফিসের সাথে ব্যক্তিগত কোনো লেনদেন করবেন না। অনেক ট্রেনাররা দেখা গেছে যে আপনার গাড়িতে ট্রেনিং চলাকালীন অবস্থায় বলে যে লাইসেন্সের টাকা তাদের হাতে দেওয়ার জন্য পার্সোনালি তারা করে দিবে বা আমাদের অফিস থেকে না করার জন্য। এক্ষেত্রে যেটা হয়, 10-15টা লাইসেন্স যদি একটা ট্রেনারের কাছে জমা দেয়, লাইসেন্সের টাকা একটা লার্জ অফ অ্যামাউন্ট হয়। সেক্ষেত্রে ট্রেনার যদি আমাদের প্রতিষ্ঠান থেকে চলে যায়, এটা লায়াবিলিটি কিন্তু কোনোভাবেই প্রতিষ্ঠান নেবে না। সো এই বিষয়টা অবশ্যই একটু গুরুত্ব সহকারে বিচার বিশ্লেষণ করবেন। অফিসিয়াল চ্যানেল ছাড়া আমাদের যে নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট আছে, মার্চেন্ট অ্যাকাউন্ট আছে বা আমাদের অ্যাপস আছে, এর বাইরে অবশ্যই কেউ কোনো ব্যক্তিগত লেনদেন করবেন না। বা ব্যক্তিগত লেনদেনের কথা যদি কেউ বলে, তাহলে অবশ্যই হেল্প অ্যান্ড সাপোর্টে মেসেজ করে বিষয়টা আমাদেরকে জানাবেন। আমরা বিষয়টা তড়িৎ ব্যবস্থা নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলের স্মার্ট ড্রাইভিং এবং নিরাপদ ড্রাইভিং প্রত্যাশা করে আজকের মতো এখানেই শেষ করছি। ইনশাল্লাহ যদি বেঁচে থাকি, আপনাদের সাথে থিওরিটিক্যাল এবং ইঞ্জিন ক্লাসে আপনাদের সাথে আমার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।